মিশু মেঘালয়ের বুকে হাত রাখতেই মেঘালয়ের মুখ থেকে যন্ত্রণার আওয়াজ বের হল। মিশু অবাক হয়ে খেয়াল করল মেঘের বুকে অজস্র আছড়ের দাগ। গলায় তাকিয়ে দেখে একদম হিংস্র কিছু আঁচড়, নখ বসে গেছে। লাল হয়ে ফুলে গেছে কয়েক জায়গায়। ও আতকে উঠল। মেঘালয় বলল, দেখেছ কি অবস্থা করে ফেলেছ? মিশু মুখটা করুণ করে বলল, এই অবস্থা আমি করেছি? তাছাড়া কি পরিমাণ অত্যাচার চালাচ্ছিলে আমার বুকের উপর। দুহাত দিয়ে একদম আঁচড়াতে আঁচড়াতে অবস্থা খারাপ করে দিয়েছ। আঁচড় দেয়া জায়গাগুলোতে আলতো করে স্পর্শ করল মিশু। মেঘালয় ব্যথা পেয়ে শব্দ করে উঠছে। ফর্সা গলা আর বুকের এমন ভয়াবহ অবস্থা দেখে খারাপ লাগছে মিশুর। মেঘালয় বলল, আগামী এক সপ্তাহ এই দাগ থাকবে মনে হচ্ছে। সে কি এত গভীর ক্ষত করে ফেলেছি আমি? ম্যাম, চিন্তা করছি আমি বাইরে বের হব কিভাবে। মেয়ে হলে না হয় হিজাব বাঁধতাম। এই অবস্থা দেখলে লোকজন কি যে ভাববে। মিশু চিন্তিত হয়ে বলল, লোকজন অনেক আজেবাজে জিনিস ভাববে। তা তো ভাববেই। কেউ জিজ্ঞেস করলে বলবো নতুন বিয়ে করছি ভাই, সেজন্য বউ এ দশা করছে। নতুন বিয়ে করলে বউ এ দশা কেন করবে? জানো না কেন করবে? না তো। কেন? মেঘালয় হেসে বলল, ওটা একটা শাস্ত্র। বাসর রাতে বরের গলা, বুক, কাঁধে বড় বড় নখ দিয়ে আঁচড় দিয়ে দাগ করে দিতে হয়। মিশু অবাক হয়ে বলল, কি বলছেন এসব? আমি তো এমন শাস্ত্র কখনো শুনিনি। বউরা কেন এরকম হিংস্র কাজ করবে? আমি বাবা পারব না। আচ্ছা, আমাকে ও কি আবারও এভাবে আঁচড় দিতে হবে? মিশুর অবুঝের মতন কথাবার্তা দেখে দারুণ মজা লাগছে মেঘালয়ের। ও মাথা ঝাঁকিয়ে বলল, দিতে হবে। তোমার ব্যথা লাগবে না? না, লাগবে না। লাগলেও কিছু করার নাই। আমি পারব না। তখন তো অজান্তেই এরকম করে আঁচড় দিয়ে ফেলেছিলাম। সিরিয়াসলি আমি জেনে শুনে এসব করতে পারব না। মেঘালয়ের আরও হাসি পেয়ে গেল। ও হাসি চেপে রেখে বলল, তাহলে কামড় দিয়ে কাজ চালিয়ে দিবা। কামড়ে দাগ বসালেই হল। আমি কি কুত্তা? মানুষ কি মানুষকে কামড়ায়? মেঘালয় হেসে বলল, তুমি কুত্তা না, বউরা তো কামড়াই। কিছু করার নেই। বিয়ের শাস্ত্রে এটাও আছে। এটা তো মানতেই হবে, তাই না? এসব আজে বাজে শাস্ত্রকে বানিয়েছে বলুন তো? যত সব বাজে বাজে কথা। আমি আঁচড়াতেও পারব না, কামড়াতেও পারব না। তাহলে তো বিয়ে পরিপূর্ণ হবে না ম্যাম। এটা যে শাস্ত্র। কি মুছিবত! দাগ করতেই হবে? হবে। নিয়ম পালন করতে হবে না? মিশু একটু ভেবে বলল, তোমার ব্যথা লাগবে না? মিশুর করুণ মুখের দিকে তাকিয়ে এবার সত্যিই বড্ড হাসি পেল মেঘালয়ের। কিছুতেই হাসি চেপে রাখতে পারল না। শব্দ করে হেসে ফেলল। মিশু জিজ্ঞেস করল, হাসছেন কেন আপনি? আমি কি হাসার মতন কিছু বলেছি? একদমই না। তুমি একটা কাজ করতে পারো। তাহলে নিয়মও পালন হয়ে যাবে, আর আমি ব্যথাও পাব না। মিশু মেঘালয়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি সেটা শুনি? আমি সেটাই করব তাহলে। মেঘালয় কণ্ঠে একটু আবেগ ঢেলে বলল, ঠোঁট দিয়ে কামড় দিতে পারো। কথাটা শোনামাত্র এক পলকেই মিশুর চেহারা নীলবর্ণ ধারণ করল লজ্জায়। এত বেশি লজ্জা পেল যে, না পারছে দাঁড়িয়ে থাকতে, না পারছে বসে পড়তে। লজ্জায় চোখ মেলে থাকতেও পারছে না। ওর এমন লাজুক চেহারাটা মেঘালয় হা হয়ে চেয়ে চেয়ে দেখছে। মিশু মুহূর্তেই পিছন ফিরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মেঘালয় উঠে পিছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে মিশুর কাঁধের উপর মাথা রাখল।
আবেশে চোখের পাতা ঘন ঘন কাঁপছে মিশুর। অন্যরকম একটা ঘোরের মধ্যে চলে গেছে ও। মেঘালয় ওর লাল মসৃণ গালের সাথে নিজের খোঁচা খোঁচা দাড়ি ঘষে দিল। সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল মিশুর। এ কেমন অনুভূতি! এমন অনুভূতি কখনো হয়নি ওর। মেঘালয় আলতো করে মিশুর কাঁধ থেকে একগোছা চুল সরিয়ে ওর ঘাড়ে খুব নিবিড়ভাবে দুই ঠোঁট দিয়ে চাপ দিল। জিভটা চামড়া স্পর্শ করতেই দারুণভাবে শিহরিত হয়ে উঠল মিশু। দ্রুত নিঃশ্বাস পড়তে লাগল। সুখের আবেশে চোখে জল এসে গেছে। কোনো নড়াচড়া করতে পারল না ও। মেঘালয় আর দাঁড়িয়ে থাকতে পারছে না। একটু পিছিয়ে আসতেই মিশু ঢলে পড়ে যাচ্ছিল। মেঘালয় মিশুকে টেনে এনে নিজের কোলের উপর বসিয়ে দিয়ে সিটে হেলান দিল। মিশু ওর বুকে মাথা লুকিয়ে চুপটি মেরে রইল। এভাবে অনেকটা সময় পেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর চোখ বুজেই বিড়বিড় করে মিশু বলল, এটাকে কি চুমু বলে? হুম। মিশু কেঁপে উঠল। আবারও বিড়বিড় করে বলল, আমার না খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আমি আমার জীবনে কতবার কতরকম গাড়িতে উঠেছি, কখনো এরকম আরাম লাগেনি। মেঘালয় ফিক করে হেসে বলল, গাড়িতে ওঠা আর চুমু বুঝি এক হলো? কেন হবে না? না মানে কখনো এত ভালো লাগেনি কোনো কিছু, সেজন্য বললাম। আর কোনো উদাহরণ পাচ্ছিলাম না তো। মেঘালয় মিশুর মাথাটা বুকে চেপে ধরে বলল, পাগলিটা, এত অবুঝ কেন তুমি? আমি ভেবেছিলাম তুমি খুব ম্যাচিউরড, কিন্তু এতটা ইনোসেন্ট সেটা সত্যিই কল্পনা করিনি। কেন? আমি কি করেছি? না, কিছু করনি। অবুঝ মেয়েটা। খুকুমনি বললেও কম বলা হবে। মিশু কিছু বলল না। অনেকক্ষণ চুপ করে থেকে মাথা তুলে তাকালো মেঘের দিকে। মেঘালয়ের চোখ একদম লাল হয়ে গেছে। মিশু অবাক হয়ে বলল, আপনার চোখ লাল কেন? মিশুর চুলে হাত বুলিয়ে দিল মেঘালয়। কিভাবে মেয়েটাকে বুঝাবে ওর ভেতরে কি তুমুল ঝড় শুরু হয়ে গেছে। মেয়েটা যে কিচ্ছু বুঝে না। একটা সেকেন্ডও স্থির হয়ে থাকতে পারছে না মেঘ, প্রচণ্ড ছটফটানি কাজ করছে ভেতরে। মিশুকে কিভাবে বুঝাবে সেটা? একটা ছোট নিঃশ্বাস ফেলে মেঘালয় বলল, রাতে না ঘুমালে আমার চোখ লাল হয়ে যায়। মিশু মাথা ঝাঁকিয়ে বলল, ওহ আচ্ছা, এই আমার না কেমন কেমন লাগছে। হাসল মেঘালয়। তার নিজেরই তো কেমন কেমন লাগছে। মিশুর কেমন লাগছে সেটা অনুধাবন করতে ওর কোনোই সমস্যা হল না। তবুও জিজ্ঞেস করল, কেমন কেমন? একটা কেমন কেমন, দুইটা কেমন কেমন, অনেকগুলা কেমন কেমন। মিশুর বাচ্চাদের মতন কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলল মেঘালয়। সুখের মুহূর্তগুলোতে মেয়েটার বয়স যেন হুট করেই অনেক কমে যায়। খুব কিউট লাগে তখন। গালটা টেনে দিতে ইচ্ছে করে। মেঘালয় জিজ্ঞেস করল, সেই কেমন গুলা কেমন গো মিশু? একটু কও না শুনি। আমি নিজেই তো বুঝতে পারছি না সেই কেমন গুলা কেমন। তবে ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? মিশু ওর বুকে মুখটা আরও একটু লুকিয়ে বিড়বিড় করে বলল, আপনি একটু আগে যেটা করলেন, আরেকবার সেটা করুন। শিউরি উঠল মেঘালয়। কি বলবে মিশুকে? নিজেকে কোনোমতে সামলে নিয়ে বলল, নারে পাগলি, ওটা করা যাবে না আর। এটাও কি শাস্ত্রে আছে? হুম আছে। বিয়ের আগে এসব করতে হয় না রে। তাহলে আপনি কেন করলেন? থতমত খেয়ে গেল মেঘালয়। এর উত্তর কি দেবে সে? আবেগের বশে অজান্তেই করে ফেলেছে। সেটা বললে তো মেয়েটা বুঝবে না। ও বলল, আমি তো জানি রাত পোহালেই এই মেয়েটাকে আমি বিয়ে করে নিচ্ছি। সেজন্যই করেছি। আপনি আবার জানুন রাত পোহালেই আমাকে বিয়ে করে নিচ্ছেন।
তারপর আবার করুন। মিশুর মাঝে এখন চরম আকারের ঘোর কাজ করছে। তার উপর একটু ঘুম ঘুম ভাবও চলে এসেছে ওর। এমনভাবে বলছে যে ইচ্ছে করছে মেয়েটাকে বুকের সাথে পিষে ফেলি। ওর বুকের ভেতর ঢুকে যেতে ইচ্ছে করছে। ও নিজেও জানে না এভাবে বলে কিভাবে পাগল বানিয়ে দিচ্ছে মেঘালয়কে। এতদিন শুধু মনের আকর্ষণ ছিল, এখন দৈহিক আকর্ষণ অনুভূত হচ্ছে। ভেবেছিল আরও কয়েকদিন সময় দেবে মিশুকে যাতে ও মেঘালয়কে বুঝতে পারে। কিন্তু এখন আর সে ইচ্ছে নেই, ইচ্ছে করছে এক্ষুনি ওকে বিয়ে করে নিয়ে স্বর্গসুখের অন্যতম একটা স্তরে ওকে ঘুরিয়ে আনতে। অচেনা একটা পাগলামিতে পেয়েছে দুজনকে। মিশু বলল, কি ভাবছ? করবে না? উহু মিশু, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কেন? আপনার বুঝি ভালো লাগেনি? ব্যাপারটা ভালো লাগা খারাপ লাগার নয় রে। ব্যাপারটা অন্য কিছু। কি ব্যাপার? আমার গা ঘেমে গেছে বলে? কি বিপদে পড়লাম রে বাপ? মেয়েটাকে একটু বুঝো দাও কেউ। মিশু, তুমি কি দয়া করে আমার কোল থেকে উঠে সামনের সিটে গিয়ে বসবা? প্লিজ। না, বসবো না। এভাবে বললে আমি কান্না করব। আমি চেয়েছি বলে আপনি আমাকে দূরে গিয়ে বসতে বলবেন কেন? আমি কোলেই বসে থাকব, আর আপনি আবারও ঠিক ওইভাবেই একবার জিভ দিয়ে ছুঁয়ে দিবেন। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা একেবারেই খুন করে ফেলেছে। এতটাও ইনোসেন্ট স্বভাবের মেয়েও জগতে আছে সেটা ওর জানা ছিল না। অনায়াসে এভাবে বললে কি মাথা ঠিক রাখা যায়? মিশু, তোমার কি লজ্জা লাগে না এসব বলতে? এখন লাগছে না। আপনি তো বললেন রাত পোহালেই আমাকে বিয়ে করে নেবেন। আর একটা মেয়ের সবচেয়ে আপন হচ্ছে তার বর। বরকেই তো বলবো, তাই না? এটা বুঝো আর আমার ব্যাপারটা বুঝো না? ন্যাকামি করো? আরে বাবা, সত্যি বুঝিনি। বুঝলে কি আর বারবার বলি বলো? কোথায় সমস্যা একটু বলবে? আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারবো না রে। টিকতে পারবো না, বুঝো না কেন? কেন পারবা না? মেঘালয় মাথাটা তুলে মিশুর দিকে তাকিয়ে বলল, ধরো তুমি একজন রাইটার। তুমি আমাদের এই জার্নিটা নিয়ে একটা গল্প লিখবা। সেই গল্পটা পড়ে দুনিয়ার সমস্ত পাঠক বুঝে যাবে আমার মধ্যে কি হয়ে যাচ্ছে। একটা 2 মাসের বাচ্চাও এই গল্পটা পড়লে বুঝবে মেঘের ভেতরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আর তুমি বুঝতে পারছো না। আজব না? মিশু হেসে বলল, তাহলে আমি লেখালেখি শুরু করে দিই। পাঠকদেরকে জিজ্ঞেস করে জেনে নিব তোমার ভেতরে কি চলছে। মেঘের ভেতরে বিদ্যুৎ চমকানোই স্বাভাবিক। আর তারপর সেই মেঘ থেকে জলকণা বৃষ্টি হয়ে ঝরবে আমার গায়ে। ঠিক না? মেঘালয় বলল, তোমাকে আর সাহিত্য চর্চা করতে হবে না। নিজেও পাগল হইছ, আমাকেও বানাইছ। এরপর পাঠকদেরকেও বানাবা। পাজি মেয়ে কোথাকার, দয়া করে উঠে গিয়ে ওই কোনায় জানালার সিটে বসে থাকো। আর একটাও কথা বলবা না। কালকে বিয়েটা হতে দাও, তারপর দেখে নিব কত বৃষ্টিতে ভেজার শখ। অধিকারের বৃষ্টি দেখেছিলে কখনো? মিশু আর কিছু বলল না। মুখটা গোমরা করে উঠে গিয়ে সামনের সিটে জানালা দিয়ে মাথা বের করে বাইরে তাকিয়ে রইল। মেঘালয়ের খুব খারাপ লাগছে মিশুর জন্য। ও জানে মিশু এখন বাইরে তাকিয়ে খুব কান্না করছে। কাঁদুক, তবু ওর কাছে যাওয়া যাবে না। বিপজ্জনক মেয়ে একটা। একবার ওর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল মেঘালয়ে। মিশুকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবে নিজেরই কান্না করতে ইচ্ছে করছে। মিশু জানালায় মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর ঠিক সামনাসামনি বসে ওর দিকে চেয়ে আছে মেঘালয়। কি বলা উচিত বা কি করা উচিত বুঝতে পারছে না। একটু পর বলল, আমি কি শার্ট গায়ে দিব নাকি কেউ তাকাবে?
মিশু তবুও ঠায় জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। মেঘালয় আবারও জিজ্ঞেস করল, আমি কি শার্ট পরব? এবারেও মিশুর কোনো উত্তর নেই। মেঘালয় আবারও একই প্রশ্ন করতেই মিশু ভয়ানক রেগে জবাব দিল, সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার যা খুশি করুন। আমি কেন তাকাবো আপনার দিকে? আমি আপনার কে? আমার কোনো কথাই আপনাকে রাখতে হবে না। শার্ট গায়ে দিন, পারলে ট্রেনের সিটের গদি খুলে গায়ে দিন। এমন রাগত কথাবার্তা শুনে মেঘালয়ের প্রচণ্ড হাসি পেল। অনেক চেষ্টা করেও হাসি চেপে রাখতে পারল না। মিশুর দিকে একটু ঝুঁকে এসে বলল, তার মানে চাইছো আমি এভাবেই থাকি, তাই তো? মিশু আবারও চেঁচাল, বললাম না, আপনার যা খুশি করুন। গায়ে দিবেন না খুলবেন সেটা আপনার ব্যাপার। পারলে কারো কাছে বস্তা চেয়ে নিয়ে গায়ে দিন। সিস্টেমে আমাকে খালি গায়ে থাকতে বলছো? যাতে বারবার তাকাতে পারো? আমি কি বুঝি না তুমি আর চোখে কতবার তাকাও? আমার বয়ই গেছে তাকাতে। গায়ে দিন, খুলুন আপনার ইচ্ছা। আমি তো কেউ না। আমার কথা কেন শুনবেন? শুনবেনই না তো। পারলে গায়ে যেগুলা আছে সেগুলাও খুলে ফেলুন। মেঘালয় জিহ্বায় কামড় দিয়ে বলল, সিরিয়াসলি? মিশু থতমত খেয়ে গেল। মেঘালয় দুষ্টুমি ভরা চোখে চেয়ে আছে। একবার ওর দিকে তাকিয়েই হাসি পেয়ে গেল মিশুর। ফিক করে হেসে ফেলল। মেঘালয় ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরে বলল, এত পিচ্ছি কেন তুমি? আমি পিচ্ছি? পিচ্ছিকে বিয়ে করছেন কেন তাহলে? বিয়ে? ও হ্যাঁ, দারুণ কথা মনে করিয়ে দিয়েছ তো। বিয়ে তো করতে হবে। কথাটা বলেই মিশুর হাত ছেড়ে দিয়ে পূর্বকে কল দিল মেঘালয়। দুবার রিং হওয়ার পর পূর্ব রিসিভ করে বলল, কোনো শালা বে এত রাতে? তুই আমার কোনো বোনকে বিয়ে করছিস যে শালা বলছিস? পূর্ব ঘুম জড়ানো গলায় বলল, মেঘু শালা, তুই ব্যাটা। এত রাতে ঘুমাস না ক্রে? আমার মতন মিষ্টি কণ্ঠী পোলাদের ডিস্টার্ব করতাছস রামি। পূর্ব, একটু উঠে বসো। দরকার ছাড়া এত রাতে কল দিইনি। মাত্র ঘুমালাম ব্যাটা। বল কি হইছে? আমি বিকেলে বিয়ে করব। পূর্ব একলাফে বিছানার উপর উঠে বসল। চোখ কচলাতে কচলাতে বলল, কি বলছি সেসব? এমনভাবে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবি যাতে কোনো পাবলিক টের না পায়। কাজীকে কারো বাসায় নিয়ে এসে বিয়ে পড়ানো যায়? পূর্ব একদম হতভম্ব। মেঘালয় এসব বলছে সেটা বিশ্বাসই হচ্ছে না ওর। রীতিমতো অবাক হওয়ার পালা। মেঘালয় বলল, পুরো দায়িত্বটা তোকে দিলাম, তুই সায়ান আর আরাফ মিলে যা ব্যবস্থা করার করবি। তোদের তিনজনের বাইরে কোনো কাকপক্ষীয় যেন টের না পায়। সেটা না হয় করলাম, কিন্তু দুম করেই বিয়ে করছিস কি জন্য? কোনো ঝামেলায় ফেসেছিস? না ভাই, প্রেমে পড়ছি। বিয়ে করে তারপর প্রেম করব। আন্টি আঙ্কেল? আমার বউটা নিতান্তই বাচ্চা মেয়ে, বউটা আরেকটু বড় হলে আবার বিয়ে করব। বাচ্চা হোক আর কাচ্চাই হোক, বিয়ের 1 সপ্তাহের মধ্যে বড় হয়ে যাবে। বলেই পূর্ব হেসে উঠল। মেঘালয় বলল, ফাজলামি পড়ে করিস। আমি সিরিয়াস হয়ে যা বলি শোন। তুই কি আসলেই সিরিয়াস দোস্ত? হ্যাঁ, মিশুর আর কেউ নাই এই দুনিয়ায়। ওর অসুস্থ মা গ্রামে থাকে, সেই মায়ের ভরণ পোষণের দায়িত্ব মেয়েটার কাঁধে। ওর কাঁধসহ পুরো শরীরের দায়িত্ব এখন আমি নিতে চাচ্ছি। বুঝাতে পারলাম? পূর্ব অবাক হয়ে বলল, মিশু মানে? সুপার শপের মেয়েটা? ওরে একদিন রাত্রে তোর বাইকে দেখছিলাম না? হ্যাঁ, সেই পিচ্চিটা। সেদিনই ডাউট হয়েছিল, তলে তলে এত দূর। ওই 38 কেজি ওজনের বাচ্চাটার দায়িত্ব নিতে কি লাগে? আমার বউকে বাচ্চা বলবি না, একমাত্র আমি বলার অধিকার রাখি। তোকে যা বলি, তাই কর।
টেনশন নিস না, ট্রিট হিসেবে সীতাকুণ্ড ট্যুরের সমস্ত খরচ তোর। সীতাকুণ্ড যাব না, নতুন বউ নিয়ে সাজেক যাব। মেঘের দেশে ঘুরিয়ে নিয়ে আসি। তোর মতো হাই লেভেলের মেঘ সাজেকে আছে? তোর পুরো শরীর ঘুরিয়ে আনো, তাহলেই হয়ে যাবে। মেঘালয় হেসে বলল, দহন আর বারাস না দোস্ত। আমি একা কেবিনে মিশুকে নিয়ে আছি, সে সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাহ, আমার হিংসে হচ্ছে মেঘু শালা। দিলি আমার ঘুম হারাম করে। সকালে বাসায় গিয়ে আম্মুর কাছে টাকা নিবি, আইডি কার্ড নিবি। আমাদের গাড়িটা নিয়ে সোজা কমলাপুর স্টেশনে চলে আসবি। আম্মুকে যা বলার আমি বলে রাখব। বাসরের ব্যবস্থা করব না? কোথায় নিবি? যেই হোটেলেই যাব, পাবলিক চিনবে। রিস্কি হয়ে যায় না? সায়ানদের বাসায় ম্যানেজ করি। আঙ্কেল ইংল্যান্ড গেছে, আন্টি ট্রেনিং এ গেছে। বাসা একদম ফাঁকা। সারা রাত আমরা গান বাজিয়ে পার্টি করব, ড্রিঙ্কস করে স্বর্গে চলে যাব, আর তোরা বিছানাকে স্বর্গ বানিয়ে ফেলবি। মেঘালয় শব্দ করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, সায়ানদের বাসাতেই বিয়ের ব্যবস্থা কর। রেজিস্ট্রি, কবুল দুটোই একসাথে। মেঘালয় আরও অনেক খুঁটিনাটি বিষয় পূর্বকে বুঝিয়ে বলল। খাবারের ব্যবস্থা করতে বলল, আর কিসব যেন বলে দিল। মিশু সেসব মন দিয়ে শুনতেও পেল না। ও অবাক হয়ে তাকিয়ে আছে মেঘালয়ের উন্মুক্ত বুকের দিকে। ঘন লোমে আবৃত বুকটা যেন পৃথিবীর সমস্ত সুখ নিয়ে বসে আছে, লোমগুলো নাভি পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। ট্রেনের ভিতরে হলুদ আলোয় মেঘালয়ের শরীরটা অদ্ভুত সুন্দর লাগছে। মুখটায় রাজ্যের মায়া ভর করেছে, গলাটা দেখলেই বুকটা চিনচিন করে ওঠে। মেঘালয়ের কপালের উপরে চুলের নিচের অংশটা, এই জায়গাটা এত বেশি সুন্দর লাগে যার তুলনা বোধহয় হয় না। একটা ছেলে কিভাবে এত সুন্দর হতে পারে? ভ্রু দুটো ঘন কালো, তার নিচে একজোড়া মায়াবী চোখ। ছেলেদের চোখও এত সুন্দর হয়। কত শত মেয়ে মেঘালয়ের এই সৌন্দর্য আর আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখে ওর পিছনে লাইন লেগে থাকে। সেই ছেলেটা ওকে আজকেই বিয়ে করে তারপর প্রেম করতে চাইছে। এটা তো স্বপ্নের চেয়েও বেশি কিছু। সুখে মিশুর মরে যেতে ইচ্ছে করছে। মেঘালয় কল কেটে দিয়ে খেয়াল করল মিশু ওর গলার দিকে তাকিয়ে আছে। ও হেসে বলল, কি দেখো মায়াবতী? মিশু চমকে উঠে বলল, আপনার ফিগারটা অনেক আকর্ষণীয়। হা হা হা, হিংসে হয়? না, সুখ হয়। আপনার কোমর আর হাতের মাসলও অনেক সুন্দর, বিপজ্জনক রকমের সুন্দর। সুন্দর আবার বিপজ্জনকও হয়? হয়। ভয়ঙ্কর সুন্দর। মেঘালয় এসে মিশুর পাশে বসে ওর হাতটা ধরে বলল, আকর্ষণীয় ফিগার তোমারও হবে। কয়েকটা ইয়োগা শিখিয়ে দিব, রেগুলার প্র্যাকটিস করবা। খাবারে একটু বৈচিত্র্যতা আনতে হবে, আর একটু যত্ন। তাহলেই দেখবা মিশুকে দেখলেই ছেলেরা কেমন ফিট খেয়ে পড়ে। উহু, আমি কাউকে ফিট খাওয়াতে চাই না। আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছে নেই। শুধু আপনার পাশে দাঁড়াতে পারলেই হলো। আচ্ছা, আপনার আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে, আমার চেয়েও সুন্দর অনেক মেয়ে আছে। আপনি কেন আমাকেই ভালোবাসলেন? সবাই তো আর মিশু না। মিশুর বুঝি আলাদা বৈশিষ্ট্য আছে? কোনো মেয়ে কি ফাজলামো করে হলেও বলবে, শার্ট খুলুন। আগে বুকটা দেখব তারপর বিয়েতে রাজি হব? বলেই হেসে উঠল। মিশু লজ্জা পেয়ে মুচকি হাসল। মেঘালয় আবারও বলল, অবশ্য কোনো মেয়ে ঘাড়ে একটা চুম্বন প্রাপ্তির জন্য এত কান্নাকাটি ও করবে না। আবারও হেসে উঠল মেঘালয়। মিশু লজ্জায় কুকড়ে যাওয়ার মতো অবস্থা হল। মাথা নিচু করে চেয়ে রইল মেঘালয়ের পায়ের পাতার দিকে। ছেলেটার পায়ের আঙুলগুলো নজরকাড়া। বিয়ের পর রাতে যখন মেঘালয় ঘুমাবে, মিশু সারারাত জেগে বসে বসে ওর দিকে তাকিয়ে থাকবে।
কাউকে হা করে দেখার মাঝেও যে এত সুখ বিরাজ করে এটা ওর জানা ছিল না। যত দেখে তত দেখতে ইচ্ছে করে। মিশু জিজ্ঞেস করল, আচ্ছা আপনি বারবার বলছিলেন যেন পাবলিক টের না পায়, কেন বলছিলেন? মেঘালয় বলল, পাগলি, আমার ক্যারিয়ার মাত্র শুরু হচ্ছে। এখনই যে পরিমাণ লোক আমাকে চেনে, আমি কাজী অফিসে বিয়ে করছি এটা একজন পাবলিক জানলেই হয়েছে। যদি কোনোভাবে প্রকাশ হয়, ক্যারিয়ারের 12টা বেজে যাবে। কিন্তু আমি এটা এখন আমার ফ্যামিলিকেও জানাতে চাইছি না। মিশু জিজ্ঞেস করল, আমি শ্বশুরবাড়ি যাব না? মেঘালয় বলল, যাবা। কিন্তু বিয়ের কথাটা এখনই জানাবো না বাসায়। আগে ক্যারিয়ারটা দাঁড়িয়ে যাক, তোমার ক্যারিয়ার গুছিয়ে দেই, বাবার বিজনেসে হাত লাগাই, তারপর ধুমধাম করে সবাইকে জানিয়ে আমাদের বিয়ে হবে। প্রেস আসবে, টিভিতে দেখাবে, সোশ্যাল মিডিয়ায় দেখাবে। মিশু মেঘালয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ভয় করছে। আপনি খুব বড় হয়ে গেলে আমাকে ছেড়ে চলে যান যদি? ছেড়ে কোথায় চলে যাব? এই ভয়টা দূর করার জন্যই তো আইনের বাঁধনে বেঁধে ফেলছি, যাতে তোমার হারানোর ভয়টা কখনো না হয়। ঘুড়ির নাটাইটা তোমার হাতে ধরা থাকবে, যখনই চলে যেতে চাইব, সুতো ধরে টান দিবা। যদি সুতো ছিঁড়ে চলে যান, আমি শুধু তোমার আকাশেই উড়ব, সুতো ছিঁড়ে গেলেও তোমার আকাশেরই কোথাও না কোথাও থাকব ঠিকই। জমিনে পড়লে তোমার বুকের জমিনেই পড়ব। মিশু মেঘালয়কে ঝাপটে ধরে বলল, আমার ভয় করছে, খুব ভয় করছে। মেঘালয় হাতের বন্ধনে শক্ত করে বেঁধে ফেলে বলল, সব ভয় দূর করে দিব, তোমার শরীর থেকে সমস্ত বিষ শুষে নিব। কিভাবে? মেঘালয় আবেগ মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে বলল, যেটা আরেকবার করার জন্য তখন কান্নাকাটি করলে, ওর চেয়ে আরও গভীরভাবে। মিশু শিউরে উঠে ওর বুকে দুটো কিল বসিয়ে বলল, খুব খারাপ একটা, আপনি খুব খুব খারাপ। সব ছেলেই বউয়ের কাছে খারাপ। মিশু আবেশে চোখ বুজে রইল মেঘালয়ের উন্মুক্ত বুকে। ওর রোমশ বুকের ঘ্রাণ নিতে নিতে সুখে ভেসে যাচ্ছিল একদম। বিয়ের আয়োজন দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মিশু মেঘালয়ে। বসার ঘরে কিছু ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে আর বাসর ঘরের সাজসজ্জা একদম অবাক হওয়ার মতো। আরাফ ডেকোরেশনের কাজটা খুব ভালোই পারে। কিন্তু তাই বলে মাত্র এইটুকু সময়ের মধ্যে এত সুন্দর আয়োজন সত্যিই বিস্ময়কর। ভোর 3:30টায় ফোন দিয়ে বলেছে, অথচ সকাল 10টার মধ্যেই একেবারে সকল আয়োজন করে ফেলেছে। ওর বন্ধুরা যে এত বেশি কাজের সেটা এতদিন জানা ছিল না মেঘালয়ের। কাজীকেও খবর দেয়া হয়েছে, খাবার দাবার, কয়েক প্রকার মিষ্টি, সবই আনা হয়ে গেছে। মেঘালয় বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঝাপটে ধরল ওদের। মিশুর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। একজন সম্পূর্ণ অচেনা মানুষ অদ্ভুতভাবে আপন হয়ে গেল। রুমে বসে বসে এসব ভাবছিল ও। সায়ান ও মিশুকে বাসায় রেখে মেঘালয় পূর্বকে নিয়ে বাইরে গেছে। একটা বিশেষ কাজে যাচ্ছি বলে বেরিয়েছে মেঘালয়ে। বাইরে যাওয়ার আধ ঘন্টার মধ্যে 2বার ফোন করে খোঁজ নিয়েছে মিশুর খারাপ লাগছে কিনা, টেনশন হচ্ছে কিনা। মিশু এখনো বিশ্বাস করতে পারছে না এটা কি করতে চলেছে ও। মেঘালয়ের সম্পর্কে যতটুকু জানে, একজন মানুষকে চেনার জন্য সেটাই যথেষ্ট। কিন্তু বিয়ে করার জন্য এতটুকু জানাই কি যথেষ্ট? হঠাৎই চিন্তা হচ্ছে মিশুর। যে মানুষটা রাস্তায় পড়ে থাকা বস্তির ময়লা কাপড় পরা একটা বাচ্চাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরতে পারে, তার প্রতি ভরসা করা যায়। আর যে কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা মেঘালয়ের আছে। তবুও কেন যে এমন লাগছে বুঝতে পারছে না মিশু। বাইরে এসে সায়ানের পাশে বসে পড়ল ও। সায়ান জিজ্ঞেস করল, ভাবি কিছু হইছে? আপসেট কেন? মিশু করুণ মুখে বলল, সায়ান ভাইয়া, আমার না ভয় হচ্ছে খুব। এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবার পড়লাম। বিয়ে তো জীবনে একবারই করতে হয়।
এত টেনশনের কিছু নাই। আমার ব্যাপারটা আমি কাউকে বুঝাতে পারবো না ভাইয়া। মিশু মাথা নিচু করে ফেলল। সায়ান উঠে এসে মিশুর পাশে বসে বলল, মেঘালয়ের মতো ছেলে তুমি আজকাল খুঁজে পাবে না। ওর মতো ফ্রেন্ড পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। সেজন্যই তো রাতে পূর্ব আমাকে কল দেওয়ার পর ঘুম থেকে উঠে এত কিছুর ব্যবস্থা করে ফেলেছি। ভাবতে পারো তুমি কেন ওর জন্য এত কিছু করলাম? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, সবাই ওকে অনেক ভালোবাসেন আমি জানি। সায়ান বলল, তার গুণেই ভালোবাসি। আমার ফ্রেন্ড বলে বলছি না, ওর একটা আদর্শ আছে। ও যদি বিয়ের পরে আমাকে ছেড়ে দেয়, আমি কই যাব? আপনার কি মনে হয় সে আমাকে ছেড়ে দেবে? যাকে বিয়ে করতে চলেছে তার বন্ধুকে এরকম প্রশ্ন করছে, সেটা আবার সায়ানের বাসাতেই বসে। সায়ানকে ও চেনেও না আগে থেকে। কতটা সরল মনের হলে এভাবে নিজের উদ্বিগ্নতা নিয়ে অন্যকে প্রশ্ন করা যায়? মিশুর ব্যাপারটা বুঝতে পেরে সায়ান ওর একদম কাছাকাছি এসে সুন্দরভাবে বলল, শুনলাম ট্রেনে তুমি নিজেই ওকে কাছে টানছিলে। দেখো, ওর জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু তোমাকে আর এভাবে দেখতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, সে যদি তোমাকে ছাড়ার জন্যই বিয়ে করার চিন্তা ভাবনা করে থাকে, তাহলে তো বিয়েটাই করত না। ট্রেনেই যা দরকার সেরে ফেলত, তার জন্য অযথা এত টাকা নষ্ট করে বিয়ে করার প্রয়োজন পড়ে না। তোমার সাথে তো ওর রিলেশনও নাই। তুমি চাপ দিচ্ছ জন্য ও বিয়ে করতেছে এমনটাও তো না। মেঘালয় আমাকে বলল, ও বিয়ে করে প্রেম করবে। আর তোমার ফুল্লি দায়িত্ব নিতে চাচ্ছে সেজন্যই বিয়ে করবে। আরও নাকি অনেক কারণ আছে। মিশু চোখ তুলে সায়ানের দিকে তাকিয়ে বলল, আপনারা সবাই অনেক ভালো। থ্যাঙ্কস মহারানী, শুনে কৃতার্থ হলাম। আপনার টেনশন কমেছে? হ্যাঁ, কমেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সায়ান দরজা খোলার জন্য উঠে দাঁড়িয়ে আবার মিশুর দিকে ঝুঁকে বলল, ভয় হওয়াটাই স্বাভাবিক। একজন সেলিব্রিটি দুম করেই বিয়ের প্রপোজাল দিলে আরও বেশি ভয় হওয়ার কথা। তুমি একটু সবকিছু কম বুঝো জন্য ভয়টা কম পাচ্ছ। আমার কি আরও বেশি ভয় পাওয়া উচিত? আপনি তো বললেন আপনার বন্ধু সবার চেয়ে আলাদা। তবে ও একদিন অনেক উপরে উঠে যাবে এটা বিশ্বাস করি। তখন কি হয় বলা যায় না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে নিজেরও একটা জায়গা পাকাপোক্ত করে নেয়া। সেলিব্রিটিদের জন্য ডিভোর্স দেয়া আর বিয়ে করা একটা কমন ব্যাপার। ও তো এরকম না। ও অনেক ভালো। সায়ান ফিসফিস করে বলল, একটা সময় ওরকম হতেও পারে, কাজেই আমি বলবো তুমি যত দ্রুত পারো নিজের ক্যারিয়ার গুছাও। তুমি এখন ওকে যা বলবা, ও কিন্তু তাই শুনবে। তুমি যা হতে চাও কিংবা যা করতে চাও ওর হাত ধরে দ্রুত সেখানে ওঠার চেষ্টা করো। দুজনেই সমানতালে ক্যারিয়ারে এগোতে থাকবা, সেটা হবে পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট রিলেশনশিপগুলার একটা। শুধুমাত্র রান্নাবান্না, প্রেম, ভালোবাসা আর আদর সোহাগ নিয়ে পড়ে থেকো না। মিশু অবাক হয়ে বলল, তাহলে কি করব? এখনো বুঝোনি আমার কথা? আচ্ছা, আমি পরে সময় নিয়ে বিস্তারিত বুঝাবো তোমাকে। শুধু একটা কথা মাথায় রাখবা, কখনো কোনো সময়ই পুতুপুতু টাইপের হয়ে পড়বা না। যেমন আছো সবসময় এরকম থাকবা। পুতুপুতু হলেই সমস্যা। পুতুপুতু আবার কি? এই সারাক্ষণ স্বামীর জন্য বসে থাকা, কান্নাকাটি করা, এটা করবা না। অধিকার খাটাবা, সবসময় আত্মমর্যাদা বোধ জাগ্রত রাখবা। সে যদি কখনো একবার অপমান করে, ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে দ্বিতীয় অপমান করার সুযোগ দিবা না। মিশু অবাক হয়ে চেয়ে রইল সায়ানের দিকে। কিছু কথা বুঝতে পেরেছে আর কিছু কথার আগাগোড়া কিছুই বুঝতে পারেনি। অনেক জ্ঞান দিল ছেলেটা। নিজের বন্ধুর ব্যাপারে ভরসাও দিল, আবার ভবিষ্যতের জন্য সতর্কও করে দিল। এই সব কথাবার্তা মিশুকে বলার কোনো দরকারই ওর ছিল না,
মিশুকে অনেক সরল মনে হয়েছ, তাই একটু ব্যাপারগুলো বলে দিল ওকে। মেয়েটি এমনিতেই অসহায়, যদি দুর্ভাগ্যবশত কখনো মেঘালয় চলে যায় তখন খুবই খারাপ অবস্থা হবে মেয়েটার। এটা ভেবেই কথাগুলো বলল সায়ান। অনেকক্ষণ থেকেই কলিং বেল বাজছে। সায়ান একটু এগিয়ে গিয়ে দরজার কাছ থেকে ফিরে এসে আবারও বলল, আর ডক্টরের সাথে কথা হলে ভালো একটা প্ল্যান করে ফেলবা। শ্বশুরবাড়িতে ওঠার আগে কোনোভাবেই কনসিভ করে ফেলো না যেন। সায়ান গিয়ে দরজা খুলে দিল। মিশু অবাক হয়ে তাকিয়ে আছে। আশেপাশের মানুষজন, পরিবেশ সবই অদ্ভুত লাগছে ওর কাছে। এত বেশি অদ্ভুত যে বাস্তবে ঘটছে নাকি স্বপ্নে ঘটছে বুঝতে পারছে না। মেঘালয়, পূর্ব ও আরাফ এসেছে। ওরা রুমে ঢুকেই সায়ানকে গালি দিতে লাগল দেরিতে দরজা খোলার জন্য। পূর্ব ফাজলামো করে বলল, দোস্ত তুমি মেঘালয়ের কচি বউটার সাথে কিছু করতেছিল না তো? এসব নিয়ে ওদের কয়েকজনের মধ্যে বেশ হাসাহাসি হল। মেঘালয় এসে মিশুর পাশে বসে বলল, খারাপ লাগছিল তাই না? না, ভালো লাগছিল। তাহলে আবার বাইরে যাই? মিশু মুখ বাঁকা করে বলল, আপনার ইচ্ছে। সায়ান ভাইয়াকে রেখে যাবেন তাহলেই হবে। মেঘালয় সায়ানের দিকে তাকিয়ে বলল, বন্ধুরে আমার বউ তোকে একা রেখে আবার বাইরে যেতে বলছে কেন? এবার তো মনে হচ্ছে পূর্বর কথাই ঠিক। সবাই আবারও হাসাহাসি শুরু করে দিল। ছেলেরা যে কেন এত দুষ্টু হয় বুঝতে পারে না মিশু। কয়েকজন ভালো বন্ধু একত্রিত হলেই শুধু অদ্ভুত রকমের ইয়ার্কি আর হাসাহাসি। আরাফ এগিয়ে এসে একটা ছোট্ট লাগেজ মিশুর দিকে এগিয়ে দিল। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি এটা? মেঘালয় বলল, বিয়ে করছি আর টুনিবুটা কনে সাজবে না তা কি করে হয়? দেখো তো পছন্দ হয় কি না। সামান্য একটু কেনাকাটা করে আনলাম তোমার জন্য। 2 দিন গেলে শপিং করিয়ে দিব। মন খারাপ করো না। মিশু একদম অবাক। ও বিস্ময় ভরা চোখে বলল, আমি তো এইগুলাই আশা করিনি। শপিং করতে যাবেন আমাকে বলেননি তো। সারপ্রাইজ? আর কত সারপ্রাইজ দেবেন আমাকে? মেঘালয় হাসল। পূর্ব ও আরাফ হা করে মিশুর দিকে চেয়ে আছে। ওরা এখন অপেক্ষা করছে মিশুর মুগ্ধ মুখটা দেখার জন্য। লাগেজ খুললেই শাড়ি দেখেই মেয়েটা খুশিতে কান্না করে ফেলবে এটা নিশ্চিত। ওর কল্পনার চেয়েও সুন্দর একটা শাড়ি কিনেছে মেঘালয়ে। আর টুকটাক কনে সাজের অনেক কিছুই কেনা হয়েছে। কিন্তু মিশুর আনন্দের কান্না আর কেউ না দেখুক, সেটাই চায় মেঘালয়ে। ও লাগেজটা রুমে দিয়ে এসে বলল, ওখানে সবকিছু আছে। তুমি এখন গিয়ে একটু একা একাই সাজুগুজু করে নাও। আমরা এখানেই আছি। কিছু দরকার হলে ডেকো। মিশু মাথাটা নেড়ে রুমের দিকে পা বাড়াল। রুমে গিয়ে দরজা বন্ধ করে লাগেজ খুলতে বসল। 30। ঘুম ভাঙতেই বেশ অবাক হল রৌদ্রময়ী। এখানে সে কিভাবে এলো? রাতে রাস্তায় হাঁটছিল, তারপর তো আর কিছুই মনে নেই। চোখ কচলে বিছানার উপর উঠে বসল ও। রুমের দরজা লাগানো। রুমটা দেখে তো ছেলের রুম মনে হচ্ছে, কাপড়ের তাকে ছেলেদের কাপড় চোপড় রাখা। কিন্তু কে এখানে নিয়ে এলো সেটা বুঝতে পারছে না ও। বিছানার উপরেই ঠায় বসে রইল। প্রচণ্ড খিদে পেয়েছে। রাতের কথা বারবার মনে পড়ে যাচ্ছে ওর। বাবা বোধহয় অনেক কষ্ট পেয়েছেন। একটা দীর্ঘশ্বাস ছাড়ল রোদ। একটু বাদেই দরজা খুলে নিখিল প্রবেশ করল। ও রুমে এসে বিছানায় রোদকে বসে থাকতে দেখে একটুও অবাক হল না। ওর চেহারায় বিরক্তির ছাপ। সারারাত জেগে থাকার দরুন আর কান্না করাই চেহারা খারাপ হয়ে গেছে অনেক। রোদ অবাক হয় বলল, নিখিল তুই? হুম আমি। বলেই দরজাটা লাগিয়ে দিল। রোদ একটু চমকাল। দরজা বন্ধ করছে কেন ও? নিখিল আর রোদ একই কলেজ থেকে এইচএসসি পাশ করেছিল। কলেজে মোটামুটি ভালো বন্ধুত্বই ছিল,
কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আর তেমন দেখা হয়নি। আজকে নিখিল কোত্থেকে এলো? আর যশোরে সে কি করছে? এরকম অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল রোদের মনে। নিখিল এসে প্রচণ্ড রকম রাগ দেখিয়ে রোদকে বলল, আমার লাইফটা এরকম করে দিলি কেন তুই? তোর বাপ মা তোকে এই শিক্ষা দিছে? ওর ভয়ঙ্কর গলা শুনে অবাক হয়ে চেয়ে আছে রোদ। কিছুই বুঝতে পারছে না। নিখিলের লাইফ কি করে দিয়েছে সে সেটা তো বলল না, আর তার সাথে রোদের বা কি সম্পর্ক? কেমন অদ্ভুত লাগছে সবকিছু। নিখিল একদম রোদের মুখের কাছে এসে বলল, ইচ্ছে করছে তোকে খুন করে বাইরে ফেলে দিয়ে আসি। ওর রাগ দেখে ভয় পেয়ে গেল রোদ। ভয় ভয় বলল, আমি কি করেছি? দুপুরকে আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসছি। তুই ওরে কেড়ে নিলি কেন আমার কাছ থেকে? রোদ মাথা নিচু করে ফেলল। দুপুরের যে কারো সাথে সম্পর্ক ছিল সেটা ও জানত না, আর নিখিলের সাথেই ওর সম্পর্ক সেটা জানলে তো কখনোই ওকে এই অবস্থায় ফেলে আসত না। রোদ জিজ্ঞেস করল, দুপুরের সাথে অরণ্যর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। এখন আমি কি নিয়ে বাঁচি বলতো? কেন এরকম করলি তুই? রোদ বলল, তোকে আমি সব বলবো। আর কাউকে বলতে পারবো না, তাই তোকেই বলবো। একটু সময় দে আমাকে প্লিজ। আমি তোকে সব বলবো, কথা দিচ্ছি। বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। মেঘালয় দরজায় গিয়ে মিশুকে ডাকল। মিশু দরজা খুলতেই দারুণভাবে চমকে গেল মেঘালয়। লাল শাড়ি, ঘোমটা আর পুরো কনের সাজে মিশুকে স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী মনে হচ্ছে। মিশু যে এত সুন্দর সেটা আজকের সাজে না দেখলে ও হয়তো বুঝতেই পারত না। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মিশুর দিকে। মিশুও বেশ অবাক। খয়েরি রঙের পাঞ্জাবি আর কালো জিন্সে মেঘালয়ের রূপ যেন আরও ফুটে উঠেছে। কি পরিমাণ সুন্দর লাগছে সেটা লিখে প্রকাশ করা সম্ভব না। গোসলের পর একটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে মেঘালয়ের মুখে। ভেজা চুলে, লাল খয়েরি রঙের পাঞ্জাবি পরে ওর স্নিগ্ধ চেহারা আরও স্নিগ্ধ রূপ ধারণ করেছে। মেঘালয়ই প্রথম কথা বলল, মিশু, এটা তুমি? কেন? মেঘালয় দুপা এগিয়ে আসতেই মিশু একটু পিছিয়ে গেল। মেঘালয় এক হাত ওর কোমরে রেখে একটানে ওকে বুকে টেনে নিয়ে ওর মুখটা দুহাতে ধরল। মিশু অবাক হয়ে বলল, কি করছেন? আমার মিষ্টি বউয়ের সাথে শুভদৃষ্টি করছি। মিশুও মেঘালয়ের চোখে চোখ রাখল। এত কাছ থেকে ওর স্নিগ্ধ মুখটা দেখে বুকের ভেতরে ধুকপুকুনিটা আরও বেড়ে গেল যেন। এত সুন্দর একটা ছেলে ওর বর হতে চলেছে। ভাগ্য করে একটা রাজকুমারকে পেয়েছে ও। সত্যিই মেঘালয় অনেক বেশি সুন্দর। একে অপরের চোখের দিকে অনেকক্ষণ চেয়ে রইল এভাবে। মিশুর চোখের পাতা ঘন ঘন কাঁপছে। এর আগে কখনো মেয়েটাকে লিপস্টিক দেয়া অবস্থায় দেখেনি ও। আজকে দেখে কেমন যেন অস্থিরতা কাজ করছে ভেতরে। একটা কিউট ভাব আছে চেহারায়। মেঘালয় চোখ বড় বড় করে চেয়ে রইল। মিশু একটু নড়াচড়া করে বলল, ছাড়ুন তো। মেঘালয় ওকে ছেড়ে দিয়ে লাজুক ভঙ্গিতে মাথা চুলকাল। তারপর বলল, আসো, বিয়ে করব। মিশুর হাসি পেলেও খুব ভালো লাগল কথাটা শুনতে। এভাবে কেউ কখনো বিয়ের কথা বলে নাকি? লজ্জা করছে তো। লজ্জায় ওর লাল মুখটা আরও লাল বর্ণ ধারণ করল। মেঘালয় মিশুর হাত ধরে ওকে বসার ঘরে নিয়ে আসল। বর কনেকে একসাথে দেখে ওর তিন বন্ধুই মুগ্ধ হয়ে গেল। দুজনকে বেশ মানিয়েছে। মিশু এত সুন্দর সেটা ওরাও আগে বুঝতে পারেনি। তিনজনই নতুন বউয়ের প্রশংসা করতে লাগল। একা একা শাড়ি পরার কারণে কুচিগুলো একটু এলোমেলো হয়েছে। তবুও ভালো লাগছে, মনে হচ্ছে কুচিগুলো গোছালো হলে ভালো লাগত না। এরপর বিয়ে পোড়ানোর কাজ শুরু হল। বুকের ভিতরটা কেমন টিপটিপ করছে মিশুর। বিয়েটা তো জীবনে একবারই হয়, সেটা করতে চলেছে ও।
অন্যরকম এক অনুভূতি কাজ করছে। মেঘালয়ের মতো একজনকে সারা জীবনের কত করে পাচ্ছে সেটা যেন স্বপ্নাতীত ব্যাপার। স্বপ্ন বাস্তবে নেমে এসেছে মনে হচ্ছে। ও একবার মনে মনে নিজের মাকে মনে করল। আম্মুকে ফোন দিয়ে বলল, আমার জন্য দোয়া করো আম্মু। আর বিশেষ কিছুই বলল না। ফোন রাখতেই কাজী ওনার কর্মকাণ্ড শুরু করে দিলেন। মেঘালয়ের খুব কাছের একজন চাচা আছেন, ওনাকে ডেকে এনেছে মেঘালয়ে। একজন মুরুব্বি অন্তত বিয়েতে উপস্থিত থাকুক। চাচা অনেক বিশ্বস্ত, মেঘালয়ের সব কথা উনি রাখবেন। একজন বড় ভাইকেও নিয়ে এসেছে ওরা। সুপ্রসন্নভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। মিশুর প্রথমে বুক কাঁপলেও পরে বেশ উত্তেজিত বোধ করল। কেবলই মনে হতে লাগল, বিয়ের মতো মজার জিনিস বোধহয় আর হয় না। ওকে কবুল বলতে বলামাত্রই কবুল বলে দিল। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময়ও মুখে প্রসন্ন হাসি ছিল। কিন্তু কলম ধরার সময় মেঘালয়ের হাত কাঁপছিল, কারো চোখ এড়ায়নি ব্যাপারটা। মেঘালয় ছেলেটা সত্যিই অনেক ভালো। বিয়ের কাজ শেষ হয়ে গেলে গেস্ট দুজন সহ সবাই একসাথে মিষ্টি মুখ ও খাওয়া দাওয়া করল। তারপর গেস্টরা ও কাজী চলে গেলে পূর্ব বলল, ওরা দুজন থাক, আমরা বরং বের হই। মেঘালয় বলল, কই যাবি তোরা? আমরা থেকে কি করব এখানে? পার্টি হবে রাতে। আমরা তিনজন এখন মিনি কক্সবাজার যাচ্ছি, সূর্যাস্ত দেখে তারপর ফিরব। রাত্রে ফেরার সময় পার্টির জন্য যা লাগে কিনে নিয়ে আসব। মিনি কক্সবাজার মানে? এখন তোরা মৈনট যাচ্ছিস? আজ্ঞে হা, আপনি তো বউ নিয়ে স্বর্গে যাবেন, আমরা কি ঘাস কাটব? ঘুরে আসি। মেঘালয় হেসে বলল, আচ্ছা যা। রাত্রে খাবার নিয়ে আসিস। সায়ান ইয়ার্কি করে বলল, মামা তুমি আরও কি খাবার চাও? লিপস্টিক আজ থেকে তোমার প্রধান খাদ্য। বলেই ওরা তিনজন হেসে উঠল। মেঘালয়ের সাথে খুনসুটি লেগে গেল ওদের। মিশু লজ্জা পাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। সেও মুখ টিপে হাসছে। যেন ওদের ফাজলামো দেখে মজ্জা পাচ্ছে বেশ। ওরা কজন বন্ধু মিলে অনেক ফাজলামি করে বের হওয়ার জন্য দরজায় গেল। সায়ান নব দম্পতির দিকে তাকিয়ে বলল, মাত্র তো দুপুর 2টা বাজে। রাত 10টা পর্যন্ত পুরা বাড়ি শুধু তোদের। ফিরে এসে যেন দেয়ালে দেয়ালে প্রেমের চিহ্ন দেখতে পাই। মেঘালয় হেসে বলল, অনেক হইছে ভাই, এখন যাবি? এখন আমাদের তাড়িয়ে দিচ্ছিস? ভালোই। শোন, চিপাচাপায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। আমরা না থাকলে কি হবে? আমাদের ক্যামেরা আছে। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার ক্যামেরা আছে। বলেই চোখ মারল। মেঘালয় ভ্রু কুঁচকে বলল, সিরিয়াসলি? তিন বন্ধু হো হো করে হেসে উঠল। আরাফ বলল, ওর পুচকে বউ ভয় পেয়ে যাবে তো। তোরা ইয়ার্কি থামাবি এখন? তাড়াতাড়ি চল। আচ্ছা আচ্ছা যাচ্ছি। মেঘালয়, তোদের বাসর রাত থুককু বাসর দিন শুভ হোক। ওরা হাসাহাসি করতে করতে চলে গেল। মেঘালয় মেইন দরজা লাগিয়ে দিয়ে এসে মিশুর দিকে তাকিয়ে বলল, ওদের ফাজলামি দেখে কিছু মনে করো না। ওরা এরকমই। সে তো প্রথম দিনেই জেনেছি। কিছু মনে করিনি। প্রথমবার রাতে রাস্তায় দেখা হয়েছিল না? সায়ান তোমাকে ভাবি বলেছিল? হা হা, সে সবদি ওর ভাবিই হয়ে গেলে তাহলে। মিশু হাসল। তারপর এগিয়ে এসে মেঘালয়ের সামনে স্থির হয়ে দাঁড়াল। মেঘালয়ের দিকে আঙুল তুলে বলল, আমি পুচকে? আমি বাচ্চা? আমাকে কি বাচ্চা বাচ্চা লাগছে? মেঘালয় ওর আঙুল ধরে বলল, না, বিপজ্জনক লাগছে। রেড সিগন্যাল বরাবরই বিপজ্জনক। ভয় পাচ্ছি। মানে? বুঝাচ্ছি। মেঘালয় দুম করেই মিশুকে কোলে তুলে নিল। মিশু ফ্যালফ্যাল করে চেয়ে রইল ওর দিকে।
মেঘালয় ওকে কোলে নিয়ে এমন একটা রুমে চলে আসলো যার চতুর্দিকেই গ্লাস লাগানো। যেদিকে তাকাচ্ছে শুধু ওদের দুজনকেই দেখা যাচ্ছে। ফুল আর বেলুন দিয়ে সাজানো, তিনরকম আলো খেলা করছে ঘরটাতে। এসির শীতল হাওয়া আর শিউলি ফুলের ঘ্রাণ নাকে এসে লাগছে। চারিদিকের গ্লাসের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে, সেই ফুলের মাঝে ওদেরকে দেখতে পাচ্ছে মিশু। মেঘালয় ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে ওর। মুগ্ধতার চেয়ে বেশি কিছু থাকলে সেটাই হলো ও। ঘরে ঢুকেই মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছে ওরা। সম্ভবত 3D আলোকসজ্জার ব্যবস্থা করেছে ঘরটাতে, নয়তো এরকম চোখ ধাঁধিয়ে যায় কেন? মিশু দুহাতে মেঘালয়ের গলা জড়িয়ে ধরে বলল, এত সুন্দর কেন? তোমার জন্য। মিশুকে এনে একটা দোলনায় বসিয়ে দিল ও। দোলনা দোল দিতেই মিশু দোলনার রশি দুহাতে চেপে ধরল। মেঘালয়ের থেকে কয়েক হাত পিছিয়ে গেল দোলনাটা। মিশু কিছুতেই ওর বিস্ময় চেপে রাখতে পারছে না। দোলনার রশিতেও ফুল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। অন্যরকম সুবাস মিশে আছে সবকিছুতে। দোলনা অনেক দূর পিছিয়ে এসে আবার যখন সামনের গিয়ে এগিয়ে এলো, মেঘালয়ের সামনে আসতেই মিশু বুঝে উঠতে পারল না কি হচ্ছে। মেঘালয় আচমকা দোলনা আটকিয়ে দিয়ে মিশুর মুখটা ধরে ওর ঠোঁটে ঠোঁট দিয়ে চাপ দিল। এটা বুঝতে অনেক সময় লেগে গেল মিশুর। ওর দারুণ ঘোর লেগে যাচ্ছে। এরকম অনুভূতি সত্যিই অভাবনীয়, কেবল স্বপ্ন স্বপ্ন লাগছে সবকিছু। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, উফ অফ, রাঙা ঠোঁট দুটো দেখার পর থেকে এটা করার জন্য পাগল হয়ে গেছিলাম। বলেই হেসে ফেলল। মেঘালয় দাঁড়িয়ে আছে। ছেলেটা অনেক লম্বা। মিশু দোলনায় বসে ওর বুক অবধি পৌঁছে গেছে। ঝাপটে ধরল দুহাতে। মেঘালয় বলল, এখন থেকে যখন তখন এরকম ভয়ঙ্কর আক্রমণ হবে তোমার উপর, প্রস্তুত থেকো। আপনি একটা খুব খারাপ, খারাপের চেয়েও বেশি খারাপ। হা হা হা, সারা জীবনের কত ফ্যান্টাসি জমিয়ে রেখেছি তোমার জন্য। আস্তে আস্তে দেখবে কত সারপ্রাইজ অপেক্ষা করছে তোমার জন্য। এই রুমের সাজসজ্জা দেখছ না? এটাও আমার একটা ফ্যান্টাসি ছিল। এটা তো আমার প্ল্যান মতোই সাজানো হয়েছে। অদ্ভুত রকমের সুন্দর, মনে হচ্ছে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। এত টাকা খরচ করার কি দরকার ছিল? একবারই তো বিয়ে করছি রে, পরের বার ওয়েডিং প্রোগ্রামে এত মজা হবে না। আমার আনারি বউটা তখন শেয়ানা হয়ে যাবে। মিশু খেপে গিয়ে বলল, আপনি এত খারাপ কেন শুনি? পাজি কোথাকার। মেঘালয় মিশুকে দোলনা থেকে নামিয়ে এনে মেঝেতে বসিয়ে দিল। রুমের সমস্ত আলো নিভিয়ে দিল। মিশু হা করে সবকিছু দেখছে। অন্ধকারে দারুণ সুগন্ধিতে ভরে গেছে ঘরটা, আর এসির হিমেল হাওয়ায় সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে শীতের রাতে ও বাইরে ঠান্ডা ঘাসের উপর বসে আছে। মেঘালয় একটা মোমবাতি হাতে ঘরে প্রবেশ করল। মিশুর বিস্ময় চরমে পৌঁছে গেছে। ঘরের চারিদিকেই মেঘালয়কে দেখা যাচ্ছে। ও ঘুরে ঘুরে চারপাশে তাকাচ্ছে। চারদিকেই মেঘালয়ের প্রতিচ্ছবি। অন্ধকারে মোমের আলোয় শুধু মেঘালয়ের শুভ্র মুখটাই দেখা যাচ্ছে। হালকা খয়েরি পাঞ্জাবিতে ছেলেটার স্নিগ্ধ মুখটা মোমের আলোয় অন্যরকম দেখাচ্ছে। মেঘালয় এসে মেঝেতে মিশুর পাশে বসে পড়ল। মিশুর মাথাটা নিজের কাঁধে রেখে আরাম করে বসল। মিশু মাথাটা ওর কাঁধে রাখার পর সামনে তাকিয়ে দেখে মোমের আলো আয়নায় রিফ্লেক্ট করছে, ঘরটা দারুণ আলোয় ভরে গেছে। মনে হচ্ছে ঘরে অনেকগুলো মোম জ্বলছে। আর মোমের মিষ্টি আলোয় দুজন সদ্য বিবাহিত বর-বউ বসে আছে। আবছা আবছা আলোয় কত সুখী দেখাচ্ছে দুজনকে। এত সুখের মুহূর্ত যেন কখনো শেষ না হয়। মেঘালয় এক হাত মিশুর কোমরে রেখে আলতো চাপ দিয়ে ওকে একদম কাছে টেনে নিল। মিশু লজ্জায় চোখ মেলতে পারছে না। ওর সবকিছু ঘোর ঘোর লাগছে।
মেঘালয় মিশুকে কাতুকুতু দিয়ে নিজেই হেসে উঠল। মিশু তিরিং তিরিং করে লাফিয়ে উঠে দাঁড়াল। মেঘালয় হাসছে। মিশু ক্ষেপে বলল, এত দুষ্টু কেন আপনি? মেঘালয় গান গেয়ে উঠল। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে। কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে। ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে। খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে। এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। এতটুকু গেয়েই মিশুর হাত ধরে টেনে ওকে বুকে নিল। নিয়ে আবারও কাতুকুতু দিল। মিশু আবারও তিরিংবিরিং করে লাফিয়ে উঠে পিছিয়ে গিয়ে বলল, আসলেই বাজে স্বভাব। বাজে বাজে, চরম বাজে একটা লোক আপনি। মেঘালয় আবারও গাইতে আরম্ভ করল। যদি তুমি ভালোবাসো, ভালো করে ভেবে এসো। খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পড়ে, অকালেই যাবে ঝরে। গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেছে খাব, গানের আশেপাশে রব। ঠোঁটে ঠোঁট রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব। এরও বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। মিশু মেঘালয়ের কাছে এসে দাঁড়াল। ওর চোখের দিকে তাকিয়ে বলল, গলা বেছে খান, গান করুন, বড় শিল্পী হন, যাই করুন ঠোঁটে ঠোঁট রেখে কথা বলতেই হবে। আর কারো রুচি হওয়ার দরকার তো নেই, আমার রুচি থাকলেই হল। মেঘালয় হেসে ফেলল। মিশুকে নিয়েই দোলনায় বসে মিশুর মাথাটা নিজের কাঁধে নিয়ে বলল, আমার পাগলিটা। গানটা ভালো লেগেছে। আপনি সত্যিই একদিন অনেক বড় শিল্পী হবেন। বউয়ের দোয়া কি কাজে লাগে? লাগলে হয়ে যাব। তা বউটা আমাকে কতক্ষণ আরও আপনি আপনি করে বলবে? মিশু হাসল। মেঘালয়ের কাঁধে মাথা রেখে দোলনায় দোল খেতে লাগল। দোলনায় বসে গল্প করে অনেকটা সময় কাটিয়ে দিল ওরা। মেঘালয় দোলনা থেকে নেমে মিশুকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। বসার ঘরের পাশে করিডোরে এসে দাঁড়াল। করিডোরে সূর্যের আলো এসে পড়েছে। চোখ ধাঁধানো অন্ধকার থেকে বের হয়ে এসে সূর্যের আলো খুবই ভালো লাগছে। মিশুকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, দাঁড়াও দুটো চেয়ার নিয়ে আসি। মেঘালয় রুমে ঢুকতেই মিশু ওমাগো বলে চেঁচিয়ে উঠল। মেঘালয় ছুটে চলে এলো বারান্দায়। এসে দেখে মিশু পা চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেঘালয় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? মেঘালয় মিশুর সামনে বসে ওর হাত সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে অনেকখানি জায়গা কেটে গেছে। ও উত্তেজিত হয়ে চেঁচাল, এটা কিভাবে হলো? বারান্দার এক কোণে একটা ভাঙা ফুলদানি রাখা। কাচের ফুলদানি, সেটা দিয়েই মিশুর পা কেটে গেছে। কেমন যেন কষ্ট হতে লাগল মেঘালয়ের। বলল, কেন যে ওসব জিনিস এখানে রাখে? সায়ানকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। যত্ত সব। মিশু বলল, ওরা কি আর জানতো আমি এই কোণায় গিয়ে দাঁড়াবো? বাড়িতে কেউ নেই, বারান্দায় কেউ আসার কথা না। রেগে যাচ্ছ কেন? তাহলে? আহা, দোষটা তো আমারই। আমার উচিত ছিল দেখে পা ফেলা। তোমার পা কেটে গেছে মিশু। এটা আমার জন্য কি পরিমাণ যন্ত্রণার বুঝতে পারছো তুমি? এর চেয়ে যদি আমার গলা কেটে যেত তবুও এত কষ্ট হতো না। মিশু মেঘালয়ের মুখের উপর হাত দিয়ে বলল, ছি, এসব কথা কেন বলো? তুই আমার কি তোকে কিভাবে বোঝাবো পাগলি? মিশু খুব বেশি অবাক হয়ে যাচ্ছে। বিস্ময় চেপে রেখে বলল, এসব কখনো বলবা না। মেঘালয় মিশুকে কোলে নিয়ে ড্রয়িং রুমে চলে এলো। ওকে সোফার উপর বসিয়ে দিয়ে সায়ানকে কল দিয়ে জিজ্ঞেস করে নিল ফার্স্ট এইড বক্স আছে কিনা। সায়ান জানালো ওর ঘরের প্রথম ড্রয়ারে রাখা আছে।
মেঘালয় ফোন রেখে মিশুর পায়ের দিকে তাকিয়ে দেখল রক্ত পড়ছে মেঝেতে। ও দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে এসে মিশুর পায়ের কাছে বসে খুব যত্নে ওর ক্ষতটা পরিষ্কার করে দিল। সুন্দরভাবে মুছে দিয়ে পা তুলে নিয়ে কাটা জায়গার উপর আলতো করে চুমু দিল। মিশু ফ্যালফ্যাল করে চেয়ে আছে। মেঘালয় বলল, এবার ঠিক হয়ে যাবে। তারপর ব্যান্ডেজ বেঁধে দিল। মিশু মেঘালয়কে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। ওর ভালোবাসার ধরন দেখে মুগ্ধ হয়ে গেছে। মেঘালয় মিশুর পাশে এসে বসল। দুহাতে মিশুর মুখটা ধরে বলল, আমার জন্য এই অবস্থা হয়েছে। বিয়ের পর প্রত্যেকটা সেকেন্ড তোমার খেয়াল রাখতে চেয়েছিলাম। পারলাম না, আমি থাকতেও তোমার পা কেটে গেল। আমাকে মাফ করে দাও, আর কখনো মুহূর্তের জন্য তোমাকে একা ছাড়ব না। সরি মিশু, সরি। মিশুর চোখে পানি এসে গেল। মেঘালয় এমন কেন? এভাবে ভালোবাসতে হয়? সুখে মরে যেতে ইচ্ছে করবে তো। যত সময় যাচ্ছে মেঘালয়ের প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে মিশুর। এরকম মানুষ এখনো পৃথিবীতে আছে। সত্যিই মিশু অনেক ভাগ্য করে ওকে পেয়েছে। মেঘালয় মিশুকে বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ওর ভেতরে চরম অস্থিরতা কাজ করছে। মিশু ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, আর এক বিন্দু পরিমাণ কষ্টকেও মিশুর কাছে ঘেঁষতে দেবে না ও। মিশু মনে মনে ভাবল, একটা মজার ব্যাপার নিয়ে কথা বলতে হবে। এই ব্যাপারটা ভুলিয়ে দিতে হবে মেঘালয়কে। ও মুখ তুলে বলল, আচ্ছা আমাকে কেমন লাগছে? মেঘালয় ওর দিকে ভালোভাবে তাকিয়ে বলল, মাথা খারাপ হওয়ার মতো সুন্দর। ইস, আর বলতে হবে না। আপনাকে আজ দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। তুমি কি বলতে চাচ্ছ আমি হ্যান্ডসাম নই? আহা, আপনি সবসময়ই হ্যান্ডসাম। আজকে আপনার ভাষায় বিপজ্জনক রকমের হ্যান্ডসাম লাগছে। মেঘালয় হেসে বলল, তাই নাকি? বিপদ ঘটাচ্ছ না কেন? মিশু ভ্রু কুঁচকে বলল, বিপদ ঘটাবো মানে? মেঘালয় দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, না কিছু না। মিশু ওর গলার দিকে তাকিয়ে বলল, শাস্ত্র পালন করতে হবে? সেটা আমি পারব না, আগেই বলেছি। আপনার গলায় কতগুলো আছড়ের দাগ, আর দাগ করে দিতে পারব না আমি। মেঘালয় বলল, সে আর বলো না। আজকে মার্কেটে গিয়েছি, যে মেয়েটা আমাদের জিনিসপত্র দেখাচ্ছিল সে বারবার হা করে আমার গলার দিকে তাকাচ্ছিল। কি লজ্জার ব্যাপার। পরে একটা মাফলার কিনে নিয়ে গলায় পেঁচিয়ে শপিং করেছি। হা হা হা, এই গরমে মাফলার? হ্যাঁ। পূর্ব আর আরাফ খুবই জ্বালাচ্ছিল এগুলো নিয়ে। দাগগুলো দেখে বারবার বলছিল আমি নাকি অন্যায়ভাবে আক্রমণ করেছিলাম, যার জন্য এই অবস্থা হয়েছে। মিশু হেসে বলল, অন্যায়ভাবে কিনা জানি না, তবে সাংঘাতিকভাবে। আমি কান্না করে ফেলেছিলাম। এই চোখের জলের দাম দিতেই তো বিয়েটা করলাম। তুমি কাঁদছিলে বলে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। সেজন্যই এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিলাম। নয়তো আরও কিছুদিন সময় দিতাম তোমাকে। মিশু বলল, বিয়েটা করা উচিত কাজ হয়েছে। এত সুন্দর একটা ছেলেকে সারাক্ষণ সামনে বসিয়ে রেখে দেখতে পাচ্ছি, এর চেয়ে সুখকর ব্যাপার আর কি আছে? কাউকে দেখার মাঝেও যে এত সুখ থাকতে পারে আমার জানা ছিল না। মেঘালয় হাসল। ওর নিজেরও মনে হচ্ছে বিয়েটা করে ভালো হয়েছে। মিশুকে দূরে রাখা অনেক কষ্টকর একটা ব্যাপার। মিষ্টি খুকিটার গাল টেনে দিয়ে আদর করতে ইচ্ছে করে। পাগলি একটা। মিশু মেঘালয়ের কোলে মাথা রেখে সোফার উপর শুয়ে রইল। মেঘালয় ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারারাত ট্রেনে ঘুম হয়নি। ঘুম এসে যাচ্ছে মিশুর। কথা বলতে বলতে ঘুমিয়েও পড়ল। মেঘালয় ওকে কোলে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে দিল। তারপর ওর ঘুমন্ত মুখটার দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পবিত্র একটা মুখ মেয়েটার। বড্ড সুন্দর দেখাচ্ছে।
মিশুর ঘুম ভাঙল বিকেল 5:30টার দিকে। ও ঘুম থেকে উঠে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে দেখল মেঘালয় নেই। ও অনেকক্ষণ চোখ বুজে শুয়ে রইল, তারপর উঠে এলো বিছানা থেকে। বাইরের ঘরে আসতেই দেখল মেঘালয় খাবার টেবিলে নাস্তা সাজাচ্ছে। ও এসে সামনে দাঁড়াল। মেঘালয় ওকে দেখে বলল, ঘুম হলো মহারানীর? হুম, এত সুখের ঘুম কখনো হয়নি আমার। কিন্তু আপনি নাস্তা বানাচ্ছেন কেন? মহারানী ঘুম থেকে উঠে কি খাবে তাহলে? ভাবলাম কিছু কিনে নিয়ে এসে রাখি। কিন্তু ফ্রিজে ফ্রুটস পেয়ে গেলাম, স্যান্ডউইচ পেলাম। মাত্র 3টা আইটেম বানিয়েছি। কফি করেছি, কফি খাবে নাকি চা? চুমু খাবো। মেঘালয় মাথা নিচু করে টেবিলে খাবার সাজাচ্ছিল। কথাটা শুনে চমকে তাকালো মিশুর দিকে। সে ভুল শোনেনি তো? ভূত দেখার মতো চোখ বড় বড় করে চেয়ে রইল মিশুর দিকে। ঘুম থেকে উঠে মিশুকে আরো সুন্দর দেখাচ্ছে। কণ্ঠটাও আবেগ মিশ্রিত। মেঘালয় হেসে বলল, কি খাবা? মিশু মুচকি হেসে বলল, কিচ্ছু না। বলেই একটা দৌড় দেওয়ার চেষ্টা করল। কিন্তু পারল না, পায়ে ব্যথা পেয়ে বলে বসে পড়ল। মেঘালয় এসে ওকে কোলে তুলে নিয়ে বলল, হাঁটতেই পারছ না ঠিকমতো। দৌড় দিতে যাও কেন হুম? তুমি যদি আবার হামলা করে বসো। পায়ে কি খুব ব্যথা? আমি তোমাকে একা রেখে বাইরে যেতে চাচ্ছিলাম না। ওদেরকে বলে দিয়েছি, ফেরার সময় ওষুধ নিয়ে আসবে। ইস, আমার খুব বেশি কিছু হয়নি যে ওষুধ খেতে হবে। আমি ঠিক আছি। সেজন্যই তো হাঁটতে পারছ না। অবশ্য ভালোই হয়েছে, তোমাকে এখন কোলে নিয়ে সব জায়গায় নিয়ে যেতে পারব। পুতুলের মতো একটা বাচ্চা, তাকে কি হাঁটতে দেয়া যায়? মিশু দুহাতে মেঘালয়ের গলা চেপে ধরে বলল, এখন কোথায় নিয়ে যাচ্ছ? স্বর্গে। হেঁটে হেঁটে বুঝি স্বর্গে যাওয়া যায়? মেঘালয় মিশুকে এনে বিছানায় শুইয়ে দিল। শক্ত করে চেপে ধরে গভীর আবেশে চুমু খেল ওর ঠোঁটে। মিশু সমান্তালে 2 পা ছোড়াছুড়ি করছে, কিন্তু মেঘালয় শক্ত করে ওর এক হাতে কোমর ধরে রেখেছে, আরেক হাতে ওর মুখ। মিশু দুহাতে মেঘালয়ের গলা খামচি দিয়ে ধরল। অনেকক্ষণ পর মেঘালয় ওকে ছেড়ে দিয়ে বলল, শাস্ত্র পালন করে ফেলেছ। সরি। মিশু লজ্জায় মুখ লুকোচ্ছে মেঘালয়ের বুকে। মেঘালয় একটু সময় পর ওকে ছেড়ে দিয়ে বের হয়ে গেল। মিশু হাঁ করে চেয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। ভেবেছে মেঘালয় বুঝি রাগ করেছে। কিন্তু মেঘালয় টেবিল থেকে ট্রেতে করে নাস্তা নিয়ে এসে হাজির হল। হাসি ফুটল মিশুর মুখে। দুজনে একসাথে বসে নাস্তা খেতে খেতে গল্প করল। মিশুর শাড়ি এলোমেলো হয়ে গেছে। কফি খাওয়ার পর মেঘালয় ওর শাড়ি ঠিক করে দিল। 8টার পরেই ফিরল ওরা। মিশুর জন্য ওষুধ এনেছে, খাবার এনেছে। সবাই মিলে একসাথে বসে খাবার খেল। তারপর আড্ডায় বসল। মেঘালয় বারবার তাকাচ্ছে মিশুর দিকে। ওর ইচ্ছে করছে একান্তই মিশুর সাথে সময় কাটাতে। কিন্তু বন্ধুদের কাছ থেকে মেয়েটাকে ছো মেরে নিয়ে যাওয়াও যায় না। বড্ড লজ্জাকর হয়ে যাবে ব্যাপারটা। মেঘালয় মাথা নিচু করে এসব ভাবছে। পূর্ব জিজ্ঞেস করল, ভাবিজি বাসর দিন কেমন কাটল? খুব ভালো। এত বেশি ভালো যে আমার কিচ্ছু মনে নেই। কারণ আমি 2:30 থেকে 5:30 পর্যন্ত ঘুমাচ্ছিলাম। সায়ান হেসে বলল, মেঘু দোস্ত কি করছে একা একা? ফেবুকিং? না, ও নাস্তা বানিয়েছে আমার জন্য। পূর্ব, তাহলে ওদের ছেড়ে দে। আমরা বরং নাচানাচি করি। মিশু বলল, নাচানাচি করবেন? আমিও করব। সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে একে অপরের দিকে তাকাল। মেঘালয় চোখ বড় বড় করে তাকালো মিশুর দিকে। তারপর বলল, তুমি নাচতে পারো? হ্যাঁ, খুব পারি। রুমে গিয়ে নাচাবো।
না, আমি ওদের নাচ দেখব। মেঘালয় উঠে দাঁড়িয়ে মিশুর হাত ধরে টানছে ওকে রুমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মিশু নাছোড়বান্দা। সে কিছুতেই রুমে যাবে না। এখানে বসে বসে সবার সাথে আড্ডা দেবে আর নাচ দেখবে। মেঘালয় মুখটা কাচুমাচু করে সায়ানের কানে কানে বলল, যা করবি তাড়াতাড়ি করো না ভাই। না চলে এখনই নাচ, আমার বউটাকে ছেড়ে দে। আমি কি তোর বউকে ধরে রাখছি? ভাই, তোর দোহাই লাগে একটু নাচ দেখা। আমি আমার বউটাকে নিয়ে যাই। সায়ান হাসতে হাসতে বলল, ওটা তো একটা অবুঝ শিশু। ওকে নিয়ে গিয়ে কি করবি? সে নাচ দেখতে চাচ্ছে, দেখা। তোর দেখতে মন না চাইলে তুই গিয়ে ঘুমা। হারামি, আমি গিয়ে ঘুমাবো? হ্যাঁ ঘুমা, আমাদের নাচানাচি শেষ হলে তোর বউকে সহি সালামতে তোর কাছে রেখে আসব। আমার আজ বাসর রাত্রে ভাই, আমারে একটু ওড়ে নিয়ে যাইতে দে। আমরা তো নাবালক শিশু, আমরা কি কিছু করছি আপনার বউকে? আপনার বউই তো যাইতে চাচ্ছে না। প্লিজ একটু নাচ দেখা না। মেঘালয়ের করুণ মুখের দিকে তাকিয়ে হাসল সায়ান। উঠে সাউন্ড বক্সে গান দিতে গেল। মিশুকে খুবই উৎফুল্ল দেখাচ্ছে। রাতে আবার কি পাগলামি করে সেটা ভেবে চিন্তা হচ্ছে মেঘালয়ের। সে নাচ না দেখে কিছুতেই এখান থেকে যাবে না। যদি বলে সারা রাত ওদের সাথে বসে পার্টি করবে তাহলেই সেরেছে। এত সাধের বাসর রাতে জন্মের মতো ঘুচে যাবে। মেঘালয় মিশুর দিকে চেয়ে আছে। মিশু ওর বন্ধুদের কাজকর্ম দেখছে। ওরা এখন কেক কাটবে, পার্টি স্প্রে দিচ্ছে বারবার। বেলুন ফুলিয়ে সাজিয়ে রাখছে আবার হাত দিয়ে ফাটাচ্ছে। তিনজন মিলে হাসাহাসি করছে, কোক খাচ্ছে। মিশুও যোগ দিল ওদের সাথে। এদিকে মেঘালয়ের মাথায় হাত। যা ভেবেছে তাই হতে যাচ্ছে। একবার যদি ও মেয়ে বলে সে এখন এদের সাথে পার্টি করবে তবে আজ আর মিশুকে সে পাচ্ছে না। গালে হাত দিয়ে ওদের বাচ্চামো কাণ্ডকারখানা দেখছে মেঘালয়। মিশু হাঁটতে পারছে না তবুও দিব্যি এনজয় করছে ওদের সাথে। সাউন্ড বক্সে গান বাজছে। মিশু বলল, এসব গানের সাথে কি নাচা যায়? আমি গান দিচ্ছি, সায়ান ভাইয়া নাচের জন্য রেডি হও। সায়ান সবার সামনে গিয়ে দাঁড়াল। মিশু পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গান বদলাতে গেল। মেঘালয় মাথায় হাত দিয়ে বসে আছে। কান্না করতে ইচ্ছে করছে ওর। বউটা এত অবুঝ কেন? এদিকে রাত বেড়ে যাচ্ছে। মিশু গান ছেড়ে দিল, দিলবার 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 দিলবার। সবাই অবাক হয়ে তাকাচ্ছে। সায়ান মিশুর দিকে হাত বাড়িয়ে সিনেম্যাটিক স্টাইলে তাকালো। মিশু একবার মেঘালয়ের দিকে তাকালোও না। ও সায়ানের হাত ধরে কাছে এগিয়ে এলো। রিমিক্স বাজছে, বাকি তিনজন একদম হতভম্ব। মিশু শাড়ি পরেই সায়ানের হাত ধরতে নাচতে আরম্ভ করল। মিশু এমন দক্ষভাবে সায়ানের হাত ধরে নাচছে যে মনে হচ্ছে দুজনেই প্রশিক্ষণপ্রাপ্ত ড্যান্সার। সবাই হাঁ করে চেয়ে আছে। পূর্ব উঠে গিয়ে মিশুকে নিজের দিকে টেনে নিয়ে নাচতে শুরু করল। মিশু পূর্বর মুখটা ধরে কাঁধে হাত রেখে তাল মিলাচ্ছে। মেঘালয় আর বসে থাকতে পারল না। উঠে গিয়ে সবার সামনেই মিশুকে কোলে তুলে নিল। মিশু রীতিমতো অবাক। ও বারবার বলতে লাগল, নাচবো আমি, নাচবো আমি। বাকি দুই বন্ধু হাসছে আর নেচেই চলেছে। মেঘালয় ওদেরকে বলল, তোরা এক একটা ভিলেন। ওরা হাসতে হাসতে বলল, হ্যাপি ফুলসজ্জা, হ্যাপি জার্নি। বলতে বলতে নাচতেই লাগল। মেঘালয় মিশুকে কোলে নিয়ে এসে রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। তারপর মিশুকে কোল থেকে নামিয়ে দিতেই মিশু বলল, আমি নাচ দেখতাম। মেঘালয় আচমকা গায়ের সমস্ত জোর দিয়ে কষিয়ে থাপ্পড় দিল মিশুর গালে। মিশু গাল ধরে ধপ করে বিছানায় বসে পড়ল। মেঘালয় কিছুতেই রাগ সামলাতে না পেরে বলল, ওদের সাথে যা খুশি বলো, কিছু মনে করতাম না। দুজনের সাথে হাত ধরে নাচবে আর আমি সেটা সহ্য করব, এটা ভাবলে কি করে?
মিশুর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগল। মেঘালয়ের এমন আচরণ ওর কাছে দুঃস্বপ্নের মতো লাগছে। ও বলল, বিয়ে করতে না করতেই বিহেভ চেঞ্জ হয়ে গেল। মেঘালয়ের খুব খারাপ লাগল কথাটা শুনতে। ও এগিয়ে এসে মিশুর মুখটা ধরে চোখ মুছে দিয়ে বলল, সরি মিশু, সরি। মিশু এক ঝটকায় ওর হাত সরিয়ে দিল। মেঘালয় বারবার সরি বলছে, তবুও মিশু কান্না করেই চলেছে। মেঘালয় মিশুর পায়ে হাত রেখে সরি বলতেই মিশু চমকে উঠে ওর হাত ধরে বলল, কি করছো তুমি এটা? আমাকে মাফ করে দাও। আমি তোমাকে আঘাত করে ফেললাম। ছি, তাই বলে পা ধরবা? মিশু মেঘালয়ের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। মেঘালয় নিজেও কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমি রাগ সামলাতে পারিনি। তুমিই বলো, আমাকে কোনো মেয়ের হাত ধরে নাচতে দেখলে তোমার কেমন লাগতো? তার উপর তুমি একজন মেয়ে। আমার এসব পছন্দ না। মিশু আরো জোরে কাঁদতে লাগল। মেঘালয়ের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মেঘালয় বলল, তোমাকে আর কারো সাথে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। শোনো, তোমার শরীরের প্রতিটা লোমকূপ আমার, আর কারো না। মিশু দুহাতে খামচে ধরল মেঘালয়ের পাঞ্জাবি। মেঘালয় ওকে বুকের সাথে শক্ত করে ধরে বলল, আমি জানি তুমি এখনো অনেক বাচ্চা স্বভাবের। ছেলেমানুষী ভাবটা এখনো যায়নি, সেজন্যই ওভাবে নাচছিলে। কিন্তু আমি পারি না রে মানতে, আর কেউ তোর আঙুল স্পর্শ করুক আমি সহ্য করতে পারব না। মরে যাব। মিশু বলল, আমিই সরি। আর কখনো এমন হবে না। আমাকে মাফ করে দিয়েছ তো? প্রথম দিনেই আঘাত করলাম তোমায়। আমি আসলে রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যাই মিশু। সরি। না, মাফ করব না। একটা কাজ করলে মাফ করব। কি কাজ? মিশু ওর বুকে মুখ লুকাতে লুকাতে বলল, ট্রেনে যেটা করেছিলে সেটা করতে হবে। তুমি না বলছিলে বিয়ের পরে ওসব করতে হয়। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে হাসার চেষ্টা করল, আচ্ছা, মাফ করে দিও। বলামাত্রই যেই চোখ ঘুরিয়েছে দেখল পেটের উপর থেকে মিশুর শাড়ি সরে গেছে। নাভিতে চোখ যাওয়া মাত্রই মেঘালয়ের সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ঘোর লেগে গেল চোখে। অনেকক্ষণ ধরে চেয়ে রইল। তারপর মিশুকে এক হাতে শুইয়ে দিয়ে আরেক হাতে ওর শাড়িটা সরাল। মিশু বুঝতে পারছে না মেঘালয় কি করতে চাইছে। মেঘালয় নিচু হয়ে ওর নাভির উপর ঠোঁট স্পর্শ করল। শিহরিত হয়ে উঠল মিশু। এক অন্যরকম সুখের স্পর্শে মিশে যেতে লাগল। মেঘালয়ের চুল খামচে ধরল দুহাতে। গায়ের জোরে ওর চুল টানতে লাগল। মেঘালয় মাথাটা ডুবিয়ে দিয়ে গভীর আবেশে চুম্বন করতে লাগল। কেঁপে কেঁপে উঠছে মিশু। চলবে।